আলিপুর জেল মিউজিয়াম ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণামূলক গল্প বলে। এ এক কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক। অনেক দিন থেকেই একটা স্বাদ মনে পুষছিলাম, যদি কখনো সময় সুযোগ পাই তবে অবশ্যই একদিন এই মিউজিয়াম ঘুরে আসব। আন্তরিক শ্রদ্ধা জানিয়ে যাব বিপ্লবী বীরদের, আর সেই সুযোগ হাতে পেতেই চলে এলাম এখানে। এখানে কিভাবে আসবেন? মেট্রোতে যতীন দাস পার্ক স্টেশনে নেমে অটো বা বাসে 5 মিনিট, আর পায়ে হেঁটে 15 মিনিট মতো লাগে। এছাড়া হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বাসে হাজরা মোড় এসে পায়ে হেঁটে 15 মিনিট। হাজরা মোড় থেকে বাস বা অটোও ধরতে পারেন। আর যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে মিউজিয়ামের বাইরেই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। মিউজিয়ামটি খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 11:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত, আর সোমবার কিন্তু পুরো দিনটাই বন্ধ থাকে। চলুন তবে মিউজিয়ামের ভিতরের দিকে যাওয়া যাক। মেন গেট থেকে ভিতরের দিকে প্রবেশ করতেই প্রথমেই বাঁ হাতের ঘরটিতে ব্যাগ জমা রাখা হয়। মিউজিয়ামের ভেতরে যেহেতু কোনো রকম খাবার দাবার প্রবেশ নিষেধ, সেই জন্যই এখানে ব্যাগ জমা করতে হয়। আর দ্বিতীয় যে দরজাটি দেখা যাচ্ছে সেখান থেকে ভেতর দিকে প্রবেশ করতেই সেটি হলো টিকিট কাউন্টার। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। এছাড়া সন্ধ্যাবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটার টিকিট মূল্য 100 টাকা। আমি স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে লাইট অ্যান্ড সাউন্ডের টাইমিংটা দিয়ে দিলাম। ভেতরের দিকে প্রবেশ করতেই প্রথমেই রয়েছে একটা ম্যাপ, যার মাধ্যমে আপনি পুরো মিউজিয়ামটা কোথায় কি আছে সেটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। ব্রিটিশ ভারতে নির্মিত কলকাতার প্রাচীনতম সংশোধনাগারের মধ্যে একটি আলিপুর সেন্ট্রাল জেল, যা তৈরি হয়েছিল আজ থেকে ঠিক 119 বছর আগে 1906 সালে। 2019 সালে হেরিটেজ ঘোষণা হওয়ার পর থেকে এখানে আর কোনো আবাসিককে রাখা হয়নি। তারপর 2022 সালে এই জেল মিউজিয়াম খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। বাংলার মাটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার একাধিক জেল তৈরি করে। এই উদ্দেশ্যেই 1906 সালে আদি গঙ্গার পাড়ে 18 একর জমিতে তৈরি করা হয় আলিপুর জেল। 21 ফুট উঁচু প্রাচীর, অন্ধকার স্যাঁতস্যাঁতে কুঠুরিতে অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে বিপ্লবীদের বন্দী করে রাখা হতো। একাধিক বন্দীর সামনে তাদের সহকর্মী বিপ্লবী বন্ধুকে ফাঁসি দেওয়া হতো। জেলের ফাঁসি কাঠ বাংলা মায়ের বহু বীর সন্তানের রক্তে ভিজেছে। অন্যান্য জেলগুলির মতো আলিপুর জেলও হয়ে উঠেছিল বিপ্লবীদের উপর অমানবিক নির্যাতন করার দুর্ভেদ্য এক দুর্গ। আলিপুর জেলের প্রতিটি ইট, কাঠ, দেওয়াল আজও সেই নির্মম অত্যাচারের সাক্ষী। আলিপুর জেলের এই মাটি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পদধূলিতে ধন্য হয়েছে, তেমনই কোনো এক সময় ব্রিটিশ পুলিশের বুটের আওয়াজেও কম্পিত হয়েছে। এই কুঠুরিগুলিতেই রাখা হতো এক এক স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের। সিমেন্টের তৈরি এই উঁচু বেদিগুলি ঘুমানোর জন্য ছিল। চলুন এবার ফাঁসির মঞ্চটা দেখে আসি। ফাঁসির মঞ্চটি উঠানের একটি ভাড়ার উপর দাঁড়িয়ে। সিমেন্টের বেদির নিচে মাটিতে গর্ত মতো করা আছে, যা লোহার পাটাতন দিয়ে ঢাকা। উপর থেকে ঝুলছে ফাঁসির দড়ি। আর সামনে এই যে কাঁচের স্ল্যাব মতো করা রয়েছে, ফাঁসির পরে মৃতদেহগুলো এখান থেকে বের করা হতো। সত্যি বলতে সামনে থেকে এই জায়গা নিজের স্বচক্ষে দেখে উপলব্ধি করলাম বিপ্লবীদের যন্ত্রণা। 2004 সালে 14ই আগস্ট এখানে শেষ ফাঁসি হয়েছিল ধর্ষণ ও হত্যার অপরাধে অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। ফাঁসির মঞ্চের ঠিক সামনে এটি ছিল ডিটেনশন সেল। ফাঁসির মঞ্চের মুখোমুখি এখানে কিছু বন্দীদেরকে রাখা হতো, যাতে তারা তাদের সহ বন্দীদের মৃত্যুদণ্ড দেখতে পারে। বিপ্লবীদের ফাঁসি হয়ে যাওয়ার পর মৃতদেহগুলিকে আবার এই ঘরে এনে রাখা হতো এবং দেখা হতো যে তারা মরে গেছে কিনা, যাতে কোনো রকম ভাবেই তারা বেঁচে থাকতে না পারে, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা। আলিপুরের এই জেলে ফাঁসি দেওয়া হয় কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার সহ মোট 10 জন বিপ্লবীকে। চারিদিকে দেওয়াল জুড়ে রয়েছে বিপ্লবীদের সম্বন্ধে নানা তথ্য।
নেতাজি সুভাষচন্দ্র বোস, ডক্টর বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন মোহন সেনগুপ্ত এই দ্বিতল বিশিষ্ট সেলগুলিতেই ছিলেন। বাইরে থেকে সেলটি দেখতে এই রকম। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। জেল চত্বরে পা রাখতেই মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে উঠল। মনের মধ্যে তোলপাড় চলছিল এটা ভেবেই যে কত কষ্টার্জিত এই স্বাধীনতার আজ কি পরিণতি। যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন তারা কি স্বপ্নেও ভেবেছিলেন তাদের বলিদান কিছু স্বার্থান্বেষী মানুষের হাতে পড়বে? পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 5ই সেপ্টেম্বর 1930 থেকে 1 জানুয়ারি 1931 পর্যন্ত এই কক্ষেই ছিলেন। সেলটির ভিতরে তার একটি মূর্তি করা রয়েছে। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে 1930 সালের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত আলিপুর কারাগারের এই কক্ষে বন্দি করে রাখা হয়েছিল। কারাবাসের প্রথম কয়েক মাস তিনি পাঠ এবং ধ্যানে অতিবাহিত করেছিলেন। সেই সময় এপ্রিল মাসে আলিপুর সেন্ট্রাল জেলে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে প্রহরীদের দ্বারা অন্যান্য বন্দীদের উপর হামলার প্রতিবাদ করার সময় গুরুতর মারধর করা হয়। তাদের মধ্যে নেতাজিও ছিলেন। তিনি মাথায় আঘাত পেয়ে ঘণ্টাখানেক অজ্ঞান হয়েছিলেন। সেলের ভিতরে নেতাজির বসার ভঙ্গিতে মূর্তি করা রয়েছে, যার পটভূমিতে তার বক্তৃতা চলছে। সেলে রাখা আছে একটা খাট, বই, প্লেট আর তার চশমা। এটি দেশবন্ধু কক্ষ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশ নেওয়ার জন্যই এই সেলে বন্দী ছিলেন। এটি দেশপ্রিয় সেল। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1930 সালের এপ্রিল মাসে এই বিশেষ ভবনের দ্বিতীয় তলার ষষ্ঠ কক্ষে তালাবদ্ধ ছিলেন। আবার 1932 সালের 22শে অক্টোবর থেকে 1933 সালের 5ই জুন পর্যন্ত এখানে ছিলেন। তাকে বারবার অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছিল এবং কারাজীবন তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল। রাঁচির কারাগারে 1933 সালের জুলাই মাসে তিনি মারা যান। এটাতে লেখা আছে নেহেরু সেল। চলুন ভিতরটা ঘুরে দেখি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক 80 দিনের জন্য 1934 সালের ফেব্রুয়ারি মাসের 17 থেকে মে মাসের 7 তারিখ পর্যন্ত এই কারাগারেই বন্দী ছিলেন। তার এই বাসস্থানের ভেতরে একটা ছোট জানলা ছিল আর খালি তার প্রয়োজনীয় জিনিসপত্র এটুকু ছিল। একটা লণ্ঠন, কলম, কাগজ আর বেসিক একটা বিছানার চাদর। জওহরলাল নেহেরুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি ফলক এখানে বানানো রয়েছে। নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী প্রতি সপ্তাহে তাকে এখানে দেখতে আসতেন। 20 মিনিটের একটা সাক্ষাৎ বরাদ্দ ছিল তাদের। বাপ মেয়ে দুজনে বসতো সেলের বাইরে উঠানে গাছের নিচে। ইন্দিরা গান্ধী এখানে এসে গাছের তলায় যেভাবে বসে তার বাবা নেহেরুর দিকে যেভাবে তাকিয়ে থাকতেন তারই একটা মূর্তি এখানে ফুটিয়ে তোলা আছে। এটি লাইব্রেরি বা সেমিনার হল। এখানে আলিপুর জেলের 19 শতকের কিছু ছবি রাখা আছে। সেই সময় জেল এবং তার আশপাশের পরিবেশটা ঠিক কেমন ছিল এখানে আসলে সেটা বোঝা যায়। এছাড়া অন্যদিকে দেওয়ালে যে মিউজিক সিস্টেমগুলি আছে সেগুলি কানে দিলে ওপাশ থেকে ভেসে আসে স্বাধীনতা সংগ্রামীদের কণ্ঠস্বর। আপনারা চাইলে হেডফোনটি কানে লাগিয়ে শুনতেই পারেন। এটি আর্ট স্টুডিও। আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম দণ্ডপ্রাপ্তদের জন্য একটি আর্ট স্টুডিও স্থাপন করে শিল্পের প্রচার করেছিল যাতে তাদের সৃজনশীলতাকে মুক্ত করা যায়। এই ঘরটিতে সেই সময়কার বিপ্লবীদের হাতের কিছু শিল্পকলায় সাজিয়ে রাখা আছে। এটি সাধারণ কক্ষ। এই কুঠুরিগুলিতে একসাথে 50 জন করে একসাথে বন্দীদের রাখা হতো, তবে শুধুমাত্র মহিলা ও দেওয়ানি বন্দীদের আলাদা থাকার ব্যবস্থা ছিল। সাধারণ কক্ষ থেকে বেরিয়ে চারপাশটা দেখলে বোঝা যাবে চারপাশে ছোট ছোট কুঠুরির মাঝে রয়েছে সুউচ্চ এক ওয়াচ টাওয়ার, যেখান থেকে সমস্ত ওয়ার্ডের বন্দীদের উপর নজর রাখত ব্রিটিশ পুলিশরা।
এই ওয়াচ টাওয়ারের নিচের এবং উপরের তলায় আন্দামানের সেলুলার জেলের রেপ্লিকা আছে। সাথে ফুটিয়ে তোলা আছে সেই সময় সেখানকার বিপ্লবীদের সাথে হয়ে যাওয়া অত্যাচারের কিছু দৃশ্য। আন্দামানের সেলুলার জেলটি যারা এখনো দেখেননি, এটি হলো সেই সেলুলার জেলের ছোট্ট একটা রেপ্লিকা। আর দেওয়ালে লেখা আছে আন্দামানের সেলুলার জেলের বিপ্লবীদের নাম। চলুন এবারে ওয়াচ টাওয়ারটির দোতলার কক্ষে যাওয়া যাক, দেখা যাক সেখানে কি আছে। ওয়াচ টাওয়ারটির দোতলার কক্ষে তৎকালীন আন্দামানের সেলুলার জেলের আরও বেশ কিছু ঘটনার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। তাছাড়া বিপ্লবীদেরকে শুধু বন্দি করে রাখা নয়, তাদেরকে সারাদিন ধরে যেভাবে পশুর মতো খাটিয়ে নেওয়া হতো, এছাড়াও লোহার শিকল দিয়ে হাত পা যেভাবে জড়িয়ে বেঁধে রাখা হতো, সেই দৃশ্যই নিজের চোখের সামনে দেখতে পেলাম। চলুন এবারে যাওয়া যাক পুলিশ মিউজিয়ামের দিকে। সেই সময় আলিপুর জেলে পুলিশদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রাদি বর্তমানে এই মিউজিয়ামের প্রদর্শনীতে রয়েছে। আর প্রত্যেকটি অস্ত্রের পিছনে জড়িত ইতিহাসও এক এক করে লেখা আছে। ছবির মাধ্যমে দেখে নিই ঐতিহাসিক কারাকক্ষ। এখানে সেই সময়কার বন্দীদের দৈনিক জীবনী ফুটিয়ে তোলা হয়েছে পুত্তলিকার মাধ্যমে, যা সত্যি আপনাকে অবাক করে দেবে। তারা যেভাবে থাকতো, সারাদিন ধরে যেসব কাজকর্ম করত, তা সত্যি আপনাকে অবাক করে দেবে। প্রত্যেকটি মূর্তি যেন তাদের জীবনী তুলে ধরেছে। দেখে মনে হবে আপনি যেন স্বচক্ষে সেই দৃশ্যগুলি দেখছেন। বর্তমানে জেল মিউজিয়ামের ভিতরে ঝাঁ চকচকে ক্যান্টিনটিতে চা কফি থেকে শুরু করে সমস্ত রকমের খাবার দাবারই পাওয়া যায়। 2009 সালে জেলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিছু বন্দী এবং জেল কর্মচারীদের উদ্যোগেই এই ক্যান্টিনটি প্রতিষ্ঠিত হয়েছিল। কারাগারের প্রবেশদ্বারে স্থাপিত এই শতাব্দী প্রাচীন ঘণ্টাটি শহীদের আর্তনাদ, বিপ্লবীদের যন্ত্রণাকাতর চিৎকার, কয়েদিদের ক্রোধের বহিঃপ্রকাশ সবকিছুরই নীরব সাক্ষী। আলিপুর জেলের এই ঘণ্টাটি নির্মিত হয় 1909 সালে। প্রথমে ভোর 6টায় ঘণ্টাটি বন্দীদের ঘুম থেকে তোলার জন্য বাজানো হতো। তারপর আবার সেটি বাজানো হতো সকাল 6:30টায়। এই সময়ের মধ্যে তাদের শৌচালয় পরিষ্কার করা, সকালের খাবার দাবার ও অন্যান্য কাজের জন্য প্রস্তুত হয়ে যেতে হতো। আবার সন্ধ্যে 7টার সময় শোনা যেত ঘণ্টার ধ্বনি। তখন বন্দীদের রাতের খাবারের সময় ছিল এবং সেটি সম্পন্ন করে 7:30টার সময় নির্দিষ্ট কারাকক্ষে আবার ফিরে যেতে হতো। আজকের মতো এই ভিডিওটা তবে এখানে শেষ করলাম। দেখা হবে তবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।